আজ আমরা মাধ্যমিক টেস্ট পেপার 2025-এর পরবর্তী পেজ অর্থাৎ দ্বিতীয় পেজ, পেজ নাম্বার 79, সেটা আলোচনা করব। প্রথম প্রশ্ন, নিচের সঠিক জোটটি নির্বাচন করো। গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা, আর কি রয়েছে হাইপোথ্যালামাস বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ, লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন এবং খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ। তাহলে এখানে গুরু মস্তিষ্কের কাজ যদি দেখি, তো গুরু মস্তিষ্কের কাজ আমরা ওই চিন্তা বুদ্ধি স্মৃতি মনে রাখবো। চিন্তা বুদ্ধি স্মৃতি, এছাড়া বিভিন্ন যেসব সেন্সগুলো সংজ্ঞা, যেমন দর্শন, শ্রবণ, ঘ্রাণ ইত্যাদি ইত্যাদি নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস থেকে যদি আমরা মনে রাখি ওই তাপমাত্রা নিয়ন্ত্রণ, দেহের তাপমাত্রা, দেহের উষ্ণতা, দেহের উষ্ণতা, তারপর ক্ষুধা, তৃষ্ণা। লঘু মস্তিষ্ক তো জানি আমরা দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ ও কি করে, পেশিটার নিয়ন্ত্রণ করে। তাহলে বুঝতেই পারছি এগুলো এখানে ঠিকঠাক জোর নয়। তো এখানে কি সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধঃকরণ নিয়ন্ত্রণ করে, তো এইটা হচ্ছে এখানে ঠিক উত্তর। সুষুম্না শীর্ষক হচ্ছে হৃদস্পন্দন ও গলাধঃকরণ নিয়ন্ত্রণ করে। এরপর আমরা পরের প্রশ্ন দেখব। নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ? উপধমনীকে, এটা র ফেলা হয়ে গেছে যে উপধমনী, তাহলে উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। হ্যাঁ, এই কাজটা তো অবশ্যই করে। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হচ্ছে উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। পরের প্রশ্ন দেখব। নিচের কোনটি অ্যাক্সনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? তাহলে আমরা যদি দেখি একটা নিউরন, তাহলে এখানে দেখতে পাবো, এটাকে ধরে নিচ্ছি কোষদেহ এবং ডেনড্রন, আর এদিকে রয়েছে কি অ্যাকশন, এগুলো প্রান্তপুরুষ। এটা একটা নিউরন। তাহলে এখানে কি হবে, যে আমরা যদি দেখি এখানে কি রয়েছে, এখানে সোয়ান কোষ থাকে, যার ক্ষরণ থেকে এখানে কি সৃষ্টি হয়, মায়োলিন সিদ। এটা সোয়ান কোষ, একটা সোয়ান কোষ। তাহলে এবার বলছে যে অ্যাকশন, তাহলে কোন অংশটাকে বলবো? এইটা হচ্ছে অ্যাকশন। তাহলে এখানে কি বলছে যে কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়। তাহলে যদি র্যানভিয়ারের পর্ব দেখি, হ্যাঁ এই একটা মায়োলিন সিদ, এই একটা মায়োলিন সিদ, এটাই হচ্ছে র্যানভিয়ারের পর্ব। এই যে র্যানভিয়ারের পর্ব এটাই। বেশ, এবার মায়োলিন সিদ তো বুঝতে পারছি, এটা মায়োলিন সিদ, এটা মায়োলিন সিদ। আর কি নিজেল দানা, নিজেল দানা কোথায় থাকে? এখানে। তাহলে বোঝাই যাচ্ছে এখানে উত্তর কি? উত্তর হচ্ছে নিজেল দানা। আর এরপরে যে সোয়ান কোষ অপশনটা ছিল, সোয়ান কোষ একটা নিউরোগ্লিয়া, তো এটা হচ্ছে সোয়ান কোষ। তাহলে এটা সোয়ান কোষ। পরের প্রশ্ন, তাহলে এখানে উত্তর কি হলো? উত্তর হলো নিজেল দানা, যেটা অ্যাকশনের গঠনগত বৈশিষ্ট্য নয়। আমরা এবার পরের প্রশ্ন দেখব। অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্য শনাক্ত করো। তাহলে এখানে অ্যামাইটোসিস এর প্রথমেই কি বলছে? যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে ঘটে। না, ঘটে না। এখানে কি ঘটে? তাহলে যৌন জননকারী জীবের যদি জনন মাতৃকোষে ঘটে, তাহলে সেটা কি ঘটবে? সেটা হচ্ছে মিওসিস। তাহলে সেটা মিওসিস কোষ বিভাজন ঘটবে, যেটাকে হ্রাস বিভাজন বলে। এটিকে পরোক্ষ বিভাজন বলে। অ্যামাইটোসিসকে অবশ্যই পরোক্ষ বিভাজন বলে না, অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ বিভাজন বলে। প্রত্যক্ষ বিভাজন। তাহলে এটা হচ্ছে না। ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। তাহলে ক্রোমোজোম বেমতন্তু গঠন হওয়া, এটা কার বৈশিষ্ট্য? মিওসিস এবং মাইটোসিস। তাহলে ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। তাহলে এখানে উত্তর কি হবে? যে ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না, এটা ঠিক উত্তর। এবার আমরা পরের প্রশ্ন দেখব। এখানে স্তম্ভ বিস্তম্ভ মেলাতে হবে। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে কি সিএসএফ, অর্থাৎ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। সেটা কি করে? সেটা হচ্ছে এখানে অভিঘাত শোষক রূপে কাজ করে। এখানে কি বলছে? অর্থাৎ এটা হবে 3।
মেনিনজেস, তাহলে মেনিনজেস কি করে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে, তাহলে এটা কত হবে? 1। আর নিউরোগ্লিয়া, তাহলে নিউরোগ্লিয়া কি? এটা কি করে? হ্যাঁ, যেমন নিউরোগ্লিয়া একটা কি রয়েছে, যেমন সোয়ান কোষ, একটু আগেই দেখলাম একটা সোয়ান কোষ, তাহলে সেটা কি করে? মায়োলিন আবরণী গঠনে সাহায্য করে, তাহলে এটা কত হবে? 2। তাহলে কি হচ্ছে? 3 এর সাথে এ এর সাথে 3, বি এর সাথে 1, আর সি এর সাথে হচ্ছে 2। কোথায় রয়েছে সেটা? এর সাথে 3 তো এখানে রয়েছে, তাহলে উত্তর কি হবে? এ। পরের প্রশ্ন দেখব, কোন জোটটি সঠিক আছে? সঠিক জোটটি নির্বাচন করে করো এবং লেখো। তাহলে এ হচ্ছে কি? বহু বিভাজন হাইড্রা, বি বলছে খন্ডি ভবন স্পাইরোগাইরা, সি হচ্ছে পুনরুৎপাদন ফান, আর ডি হচ্ছে কোরকোদ্গম প্ল্যানেরিয়া। তাহলে এখানে যদি বহু বিভাজন বলি, তাহলে বহু বিভাজন থেকে যেটা মনে রাখবো সেটা হচ্ছে কি? প্লাজমোডিয়াম। তাহলে প্লাজমোডিয়াম কি দেখায়? প্লাজমোডিয়ামের বহু বিভাজন হয়। খন্ডি ভবন, হ্যাঁ খন্ডি ভবন তো স্পাইরোগাইরা অবশ্যই, তাহলে এখানে উত্তর হবে কি? খন্ডি ভবন স্পাইরোগাইরা। এবার বাকি অপশানগুলো যদি দেখি, এখানে পুনরুৎপাদন কথা বলা আছে, তাহলে পুনরুৎপাদন কার মনে রাখবো? পুনরুৎপাদন প্ল্যানেরিয়া। আর কোরকোদ্গম যদি মনে রাখি, তাহলে একটা এককোষীর কোরকোদ্গম হিসাবে যেটা মনে রাখবো সেটা হচ্ছে ইস্ট। আর যদি বহুকোষী হিসাবে মনে রাখি তাহলে কি? তাহলে হচ্ছে হাইড্রা। তাহলে এখানে উত্তর, এখানে সঠিক জোর কোনটা হবে? খন্ডি ভবন স্পাইরোগাইরা। পরের প্রশ্ন, গিনিপিকের ক্ষেত্রে দ্বিসংকর জননে F2 জনুতে উৎপন্ন ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর এবং ক্যাপিটাল বি ক্যাপিটাল আর জিনোটাইপ দুটির উৎপন্ন গ্যামেটের সংখ্যার অনুপাত কি হবে? এখানে আমরা এক কাজ করতে পারি, এখানে যেই দেখতে পারি এটা এটা 2 প্রকারের রয়েছে, আর এটা 2 প্রকারের রয়েছে, তাহলে 2 × 2, এটা যতগুলো গ্যামেট তৈরি হবে তত প্রকারই হতে পারে। আর এখানে এটা একটাই রয়েছে, আর এখানে একটাই রয়েছে, তাহলে 1 × 1 সমান কত? 1, আর 2 × 2 সমান কত? 4। তাহলে কি বলবো এখানে কত? তাহলে এই যে বিবি আর এটা কত অনুপাত হবে? 4 অনুপাত। আর এটা কত অনুপাত হবে? 1 অনুপাত। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হচ্ছে 4:1। পরের প্রশ্ন, মানুষের ক্ষেত্রে সঠিক জোটটি নির্বাচন করো। এবার এখানে কি? ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম সংখ্যা বলছে 22A + XX, তাহলে এটা তো হবে না। এটা যদি ঠিক উত্তর হতো তাহলে কি হতো? এখানে হতো 22A + X, এটা ডিম্বাণু। বেশ, এবার কি বলছে? ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম 22A + Y, না এটা 22A + Y, এটা কিসের হবে? এটা এক প্রকারের পুংগ্যামেট, এটা শুক্রাণু। আর ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোমের বিন্যাস হচ্ছে 22A + X, হ্যাঁ এটাই হচ্ছে ডিম্বাণুর স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস। পরের প্রশ্ন দেখব, হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে, তাহলে পুত্রটা হিমোফিলিক এবং কন্যাটা স্বাভাবিক। এবার দেখতে হবে এই যে হিমোফিলিক পুত্র, আমরা জানি কি যে এক্স ক্রোমোজোম প্রচ্ছন্ন, যে এক্স ক্রোমোজোম ঘটিত যে রোগগুলো, সেগুলো কি দেখায়? সেগুলো হচ্ছে লিঙ্গ সংযোজিত বংশানুসরণ। লিঙ্গ সংযোজিত বংশানুসরণ, তাহলে লিঙ্গ সংযোজিত বংশানুসরণ দেখায়। তো এক্ষেত্রে হিমোফিলিক পুত্র, এবার পুত্র যদি হিমোফিলিক হতে হয় তাহলে সেই বৈশিষ্ট্য অবশ্যই কার কাছ থেকে এসছে? মাতার কাছ থেকে। তাহলে অবশ্যই এক্ষেত্রে আর কন্যা স্বাভাবিক। এবার কন্যা যেহেতু স্বাভাবিক রয়েছে, তাহলে এবার সেখানে কি দেখা যাবে? যে মাতা পুরো আক্রান্তও নয়, কারণ তাহলে স্বাভাবিক কন্যা হতো না। তাহলে এবার এক্ষেত্রে কি বলছি? যে তাহলে পুত্র হচ্ছে কি? হিমোফিলিক। তাহলে মাতার একটা ক্রোমোজোম, এই একটা এক্স আর এক্স, আমরা এই এইচটা ধরে নিচ্ছি স্বাভাবিক, আর এই ছোটো হাতের এইচটা ধরে নিচ্ছি আক্রান্ত, বা এখানে ওইভাবে যদিও দেয়নি, হ্যাঁ এখানে এই যে বড় হাতের এইচ এটা হচ্ছে স্বাভাবিক, আর ছোটো হাতের এইচ এটা হচ্ছে আক্রান্ত। বেশ, তাহলে এবার এখানে আরেকটা কি বলছি? তাহলে এটা ধরে নিচ্ছি মাতার জিনোটাইপ, আর পিতার জিনোটাইপ তাহলে কি? ধরে নিচ্ছি এক্স, এইচ আর ওয়াই, তাহলে এটা পিতার জিনোটাইপ। তাহলে এখানে যদি হয় তাহলে কি হবে? পুত্র কি হবে? হিমোফিলিক হবে। কারণ কি? যে এই যে পিতার দেহ থেকে ওয়াই ক্রোমোজোম পাবে, আর মাতার একটা এই এক্স এইচ পেলে সেটা হয়ে যাবে কি? হিমোফিলিক পুত্র।
আর এক্ষেত্রে পিতার যদি XH পায় আর মাতার থেকে যদি XH পায় তাহলে সেটা হয়ে যাবে কি স্বাভাবিক। এছাড়া আরেকটা যদি XH আর XH পায় তাহলেও কি হয়ে যাবে বাহক। তাহলে এবার কি, তাহলে এখানে উত্তর কি হবে, যে উত্তর হবে এটা। তাহলে এটা কোথায় আছে দেখব, সেটা হচ্ছে এই যে অপশন ডি। পরের প্রশ্ন দেখব, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি, এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতি উদ্ভিদ বাঁচতে পারে না। তাহলে এটি ডারউইন তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে, প্রতিপাদ্যটি শনাক্ত করো। তাহলে কি দেখতে পাচ্ছি, যে প্রজাতিটা বাইরে থেকে এসছে, তাহলে দেখতে পাচ্ছি একটা বহিরাগত প্রজাতি। তাহলে সেটা কি হচ্ছে, যেখানে জন্মাচ্ছে তাহলে সেখানে অন্য দেশীয় প্রজাতিগুলো বাঁচতে পারে না। তাহলে এই যে দেখতে পাচ্ছি এখানে একটা প্রজাতি 1 আর এই একটা অন্য দেশীয় প্রজাতির কথা হচ্ছে, এটা হচ্ছে প্রজাতি 2। তাহলে দুটো আলাদা আলাদা প্রজাতির কথা হচ্ছে, তাহলে কি হবে, অবশ্যই সেটা আন্তঃপ্রজাতিক সংগ্রাম। পরের প্রশ্ন দেখব, সমস্ত অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো। তাহলে প্রথম কি বলছে, যে গঠনগতভাবে ভিন্ন কিন্তু উৎপত্তি ও কার্যগতভাবে অভিন্ন। বেশ, তাহলে সমস্ত যে অঙ্গগুলো সেগুলো কি, তাদের গঠন অবশ্যই এক এবং কার্যটা আলাদা হবে। তাহলে এখানে কি বলছে, গঠনগতভাবে ভিন্ন বলছে এবং কার্য আলাদা। এটা কি, এটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, সমবৃত্তীয়। আর উৎপত্তিগতভাবে কার্যগতভাবে ভিন্ন হলেও গঠনগতভাবে ভিন্ন, এটা তো হচ্ছে না, গঠনগত কার্যগতভাবে উৎপত্তিগতভাবে ভিন্ন না। তাহলে উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন। তাহলে এখানে উত্তর এটা হচ্ছে সমস্ত অঙ্গ। আর এখান থেকে মনে রাখতে পারি যে সমস্ত অঙ্গ সেটা কোন বিবর্তনকে, সেটা হচ্ছে অপসারী বিবর্তনকে সূচিত করে। আর সমবৃত্তীয় যেটা বলবো সেটা হচ্ছে অভিসারী। তাহলে এটা অপসারী, এটা অভিসারী। পরের প্রশ্ন দেখব, নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে। তাহলে এবার কি বলছে, প্রজনন সঙ্গী খোঁজা, না নতুন মৌচাকের স্থান নির্ধারণ করা, না অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎস এবং দূরত্ব জানানো। হ্যাঁ, এটা হচ্ছে ঠিক উত্তর। তাহলে যখন দেখা যাবে কি, যে দূরত্বটা অনেকটা বেশি, তখন যে নৃত্যটা হবে সেটা হচ্ছে ওয়াগল নৃত্য। এটা মনে রাখবো, দূরত্ব বেশি। আর যখন দূরত্ব কম হবে, অর্থাৎ কাছাকাছি কোথাও ফুলের সন্ধান পাবে, তখন যেটা হবে সেটা হচ্ছে চক্রাকার নৃত্য। আর যখন দেখা যাবে কি, যে একটু দূরে খাদ্যের উৎস রয়েছে, তাহলে তখন কি হবে, তখন সেটা ওয়াগল নৃত্য। তো এইভাবে তারা অন্যান্য মৌমাছিদের এই দূরত্ব সম্পর্কে জানিয়ে দেয়। পরের প্রশ্ন দেখব, নিচের কোনটি বায়োস্ফিয়ার, এটা বায়ু না, বায়োস্ফিয়ার, এটা বায়োস্ফিয়ার রিজার্ভ হবে, বায়োস্ফিয়ার। তাহলে কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো। প্রথম কি বলছে, বাস্তুতন্ত্র সংরক্ষণের সঙ্গে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা। হ্যাঁ, এটাই হবে কি ঠিক উত্তর, বাস্তুতন্ত্র সংরক্ষণের সঙ্গে স্থানীয় মানুষ ও অন্যান্য জীবের সম্প্রদায়কে সংরক্ষণ করা। পরের প্রশ্ন দেখব, নিচের কোন জোটটি সঠিক নয় তা শনাক্ত করো। তাহলে কি বলছে, যে চোরা শিকার, গরিলার বিপন্নতা বৃদ্ধি, বহিরাগত প্রজাতি ল্যান্টেনা ক্যামেরা তিলাপিয়া, আর হটস্পট নির্ধারণ, স্থানীয় প্রজাতি ও বিপন্ন প্রজাতির সংখ্যা, আর গ্রিন হাউস গ্যাস ইউট্রোফিকেশন। তাহলে এখানে যদি দেখি, হ্যাঁ, গরিলার বিপন্নতার কারণ হচ্ছে চোরা শিকার। তারপর কি বলছে, বহিরাগত প্রজাতি হচ্ছে ল্যান্টেনা ক্যামেরা আর কি তেলাপিয়া, আর সেটাও হ্যাঁ অবশ্যই বহিরাগত প্রজাতি। আর যদি দেখি হটস্পট নির্ধারণ, হ্যাঁ, স্থানীয় প্রজাতি ও বিপন্ন প্রজাতির সংখ্যা। তাহলে সেখানে যে হটস্পট নির্ধারণের সত্যই হচ্ছে একটা হচ্ছে কি এন্ডেমিক, অর্থাৎ কোনো একটা প্রজাতি, যে প্রজাতিগুলো একটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ হয়, শুধু সেই অঞ্চলেই পাওয়া যায়, তো সেই অঞ্চল সেখানকার সেটাকে আঞ্চলিক প্রজাতি বা এন্ডেমিক প্রজাতি বলে। আর একটা হচ্ছে কি এন্ডেঞ্জার্ড। তাহলে তার দ্বারা কি বোঝানো হবে, যে সেটা বিপন্ন, তার সংখ্যা ধীরে ধীরে কমছে। তাহলে এটা দিয়েই হটস্পট নির্ধারণ করা হয়। আর একটা কি বলছে, গ্রিন হাউস গ্যাস, বলতে চেয়েছিল আসলে কি কোনটি সঠিক নয়। তাহলে এবার কি, গ্রিন হাউস গ্যাস ইউট্রোফিকেশন। না, গ্রিন হাউস গ্যাস কি করে, বায়ু দূষণ ঘটায়, ইউট্রোফিকেশন নয়, বা গ্লোবাল ওয়ার্মিং ঘটায়। তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হচ্ছে গ্রিন হাউস গ্যাস ইউট্রোফিকেশন। পরের প্রশ্ন, বায়ুতে পরাগরেণু
ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়? তাহলে অবশ্যই কি হবে, এখানে উত্তর হবে অ্যাজমা। আগের দিনও পড়েছিলাম যে এই পার্থেনিয়াম কিন্তু অ্যাজমার কারণ। যেটাকে মেক্সিকো থেকে আনা হয়েছিল ভারতবর্ষে। বেশ, এবার শূন্যস্থান। আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচারাল উদ্ভিদে বিদ্যুৎ উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের কোন ধর্মটি প্রমাণ করেন? তাহলে এখানে কোন ধর্ম হবে, সেটা হচ্ছে সংবেদনশীলতা বা উত্তেজিতা বলতে পারি, সংবেদনশীলতা। তাহলে সংবেদনশীলতা ধর্মটি প্রমাণ করেন, বা এখানে আমরা উত্তেজিতাও লিখতে পারতাম। ড্যাশ অণুর গঠন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। অর্থাৎ কি জানি আমরা যে ডিএনএ কুণ্ডলীকৃত হয়েই কিন্তু ক্রোমোজোম গঠন করে। ডিএনএর সাথে সাথে হিস্টোন প্রোটিন থাকে। তাহলে ডিএনএ অণুর গঠন কুণ্ডলীকৃত গঠনই হচ্ছে ক্রোমোজোম। পরের প্রশ্ন দেখব, বীজের কুঞ্চিত আকার একটি কি বৈশিষ্ট্য? তাহলে বীজের কুঞ্চিত আকার হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন। এবার আমরা এদের যদি জিনোটাইপ বলি কুঞ্চিত আকারে, বীজের কুঞ্চিত আকারে, তাহলে কি বলবো, ছোট আর। তাহলে এটা জিনোটাইপ। পরের প্রশ্ন, আধুনিক ঘোড়ার পূর্বপুরুষের কত নং, মানে খুরটা কত নং আঙুলের রূপান্তর? এটা আগের দিনের প্রশ্নেও ছিল যে খুর, এটা খুর। তাহলে খুর হচ্ছে তাদের পূর্বপুরুষের কত নং, 3 নং আঙুলের রূপান্তর। এরপর কি বলছে, বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধি হলো। এখানে অনেক কিছুই লেখা যায় আজকে, যেমন অ্যাজমা পড়লাম, ব্রঙ্কাইটিস লিখি, ব্রঙ্কাইটিস। তাহলে ব্রঙ্কাইটিস একটি, এগুলা এখানে একাধিক উত্তর হতে পারে যদিও, সেটা হচ্ছে কি সংশ্লিষ্ট ব্যাধি। পরের প্রশ্ন, নমুনা বীজকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে যে ex2 সংরক্ষণ তাকে কি বলে? তাকে বলে ক্রায়ো সংরক্ষণ। যেহেতু জীবকে তার নিজের পরিবেশ থেকে অন্য কোথাও যে সংরক্ষণগুলো করা হয় সেগুলোকেই ex2 সংরক্ষণ বলে। ক্রায়ো সংরক্ষণ একটা ex2 উদাহরণ। পরের প্রশ্ন দেখব, বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়। হ্যাঁ, তাহলে বহুমূত্র রোগে আসলে কি, এই বহুমূত্র রোগটা কেন হচ্ছে? এটা একটা হরমোনের কম ক্ষরণে, সেটা হচ্ছে এডিএইচ। আর এডিএইচ এর কি কাজ? বৃক্কীয় নালিকার জল বিশোষণে সাহায্য করে। তাহলে এই যে বহুমূত্র রোগী যার, তার কি হচ্ছে যে এডিএইচ যে হরমোন এটা কম ক্ষরিত হয়। তো তার জন্য কি হবে, যে মূত্রের পরিমাণ বেশি হবে, অর্থাৎ জল বেশি শোষিত হবে না, তাই মূত্রটা কি হবে, লঘু। তাহলে লঘুমূত্র আর অত্যধিক পরিমাণ, তাহলে এটা কি হবে, অবশ্যই এটা সত্য। প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেন ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে। এবার একটা কথা, একটা হচ্ছে নিউক্লিওটাইড, এটাকে এখানেই লিখে দিই, একটা হচ্ছে নিউক্লিওটাইড সমান সমান কি, একটা হচ্ছে পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস, আর তার সাথে কি থাকবে, ফসফরিক অ্যাসিড। তাহলে সেটাকে কি বলবো, সেটাকে আমরা নিউক্লিওটাইড বলবো। কিন্তু এই পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেসকে একসাথে কি বলবো, এটাকে একসাথে বলবো নিউক্লিওসাইড। তাহলে একে একসাথে বলবো নিউক্লিওসাইড। তাহলে এখানে কি বলছে, প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেন ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে। হ্যাঁ, নাইট্রোজেন ক্ষারক তো থাকে, কিন্তু ফসফরিক অ্যাসিড থাকে না। তাহলে নিউক্লিওসাইডে কি থাকে, নাইট্রোজেনযুক্ত ক্ষারক আর হচ্ছে পেন্টোজ সুগার। তাহলে এটা কি হবে, এটা মিথ্যা। মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক। হ্যাঁ, তাহলে মানুষের ক্ষেত্রে মহিলারা সবসময় হোমোগ্যামেটিক হয়, অর্থাৎ এদের এক ধরনের গ্যামেট দেখা যায়, সেটা হচ্ছে 22A+X। তো তাই জন্য হোমোগ্যামেটিক। আর পুরুষরা হেটেরোগ্যামেটিক। কেন হেটেরোগ্যামেটিক? কারণ দুই ধরনের গ্যামেট দেখা যায়, একটা হচ্ছে কি 22A+X আর 22A+Y। তাহলে এখানে দুই ধরনের হয়। তাহলে এখানে এটা কি হবে, হ্যাঁ, মানুষের ক্ষেত্রে মহিলা সর্বদাই, এটা সর্বদাই হবে
সর্বদাই হোমোগ্যামেটিক। পরের প্রশ্ন, বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, তাহলে ক্যাকটাসের পাতাটা কাঁটায় রূপান্তরিত হয়েছে কি জন্য? বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য। নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস। হ্যাঁ, নাইট্রাস অক্সাইড একটা গ্রিনহাউস গ্যাস, এটা ঠিক। অ্যাসিটাইল কোলিন ও অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার। হ্যাঁ, তাহলে অ্যাসিটাইল কোলিন তো একটা নিউরোট্রান্সমিটার জানি, আবার অ্যাড্রিনালিন একটা হরমোন যেটা নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে। তাহলে এটাও কি? তাহলে এটাও সত্য। পরের প্রশ্ন দেখব, প্রেস বায়োপিয়া। তাহলে প্রেস বায়োপিয়াতে কি হয়? প্রেস বায়োপিয়াতে স্থিতিস্থাপকতা, ওই লেন্সের স্থিতিস্থাপকতা হ্রাস পেয়ে যায়। তখন কি হয়? দূরের বস্তু তারপর কাছের বস্তু উভয় দেখতেই সমস্যা, এতে দেখতেই কি হয়? সমস্যা হয়। তাহলে এবার কি বলা হচ্ছে এখানে? নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। তাহলে এখানে আর বৃদ্ধি কালো ঘোরার, তাহলে এখানে কি হবে? যেখানে নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ, কারণ দূরের বা কাছের সব বস্তুতেই ত্রুটিপূর্ণ হয়, সব বস্তু দেখার ক্ষেত্রেই ত্রুটি দেখা যায়। তাহলে বৃদ্ধি কোষীয় বিভেদন দশা, এটা কি হবে? এটা হচ্ছে কলা অঙ্গ ও তন্ত্র গঠন, অর্থাৎ এই 13টা হবে হচ্ছে সি, আর বৃদ্ধি কোষীয় বিভেদন দশা হচ্ছে ডি, এর দ্বারা কলা অঙ্গ তন্ত্র গঠন হবে। আর কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগ হচ্ছে, এর জিনোটাইপ হচ্ছে এটা, অর্থাৎ বি বি আর আর। আর ঘোড়ার বিবর্তন, তাহলে এটা কত নম্বর ছিল? এ ছিল। হ্যাঁ, আর ঘোড়ার বিবর্তন কি হবে? আচ্ছা, এর পরে আছে, তার মানে দেখছি। তাহলে ঘোড়ার বিবর্তন কি হবে? পায়ের আঙুলের সংখ্যা হ্রাস, এটাকে লিখতে হবে তাহলে কি? এটা হচ্ছে এফ, এই যে পায়ের আঙুলের সংখ্যা। আর জলাভূমি, জলাভূমিতে ওপরে কি ছিল? ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ, ওটা ছিল কত নম্বরে? ওটা ছিল বিতে। তাহলে এটা ছিল, এটা হবে বি। আর ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে, এটা সেন্ট্রোমিয়ার হয়তো ছিল অপশনে, দেখি। হ্যাঁ, এই তো এখানেই ছিল। তাহলে কি হবে? এটা হচ্ছে ই, এটা হচ্ছে E। তাহলে আমরা এবার পরের প্রশ্ন দেখব। ওটা ঠিক হয়েছিল তো? কালো অমসৃণ, হ্যাঁ, কালো আর অমসৃণ, ঠিক আছে। বিসদৃশ্য শব্দটি বেছে নিয়ে লেখো। এখানে অলফ্যাক্টরি স্নায়ু আছে, ভেগাস আছে, অপটিক আছে, আর অডিটরি আছে। তাহলে এখানে যদি দেখি এই অলফ্যাক্টরি স্নায়ু, তাহলে এটা কি? তাহলে এটা একটা সংজ্ঞাবহ। অডিটরি সেটাও সংজ্ঞাবহ, অপটিকও সংজ্ঞাবহ। এখানে ভেগাস হচ্ছে মিশ্র স্নায়ু, তার জন্য এটা আলাদা, এটা মিশ্র। আর বাকিগুলো কি? বাকি সব সংজ্ঞাবহ। র্যানভিয়ারের পর্ব কি? তাহলে ওই যে আমরা প্রথমেই এঁকেছিলাম যে একটা নিউরন, আর নিউরনের যে অ্যাকশন রয়েছে, এটা অ্যাকশন। তাহলে এই অ্যাকশনে এখানে ধরে নিচ্ছি রয়েছে সোয়ান কোষ, আর এটাকে, এটার খড়িত পদার্থ থেকে যেটা তৈরি হচ্ছে মায়োলিন সিদ, এখানে একটা মায়োলিন সিদ। তাহলে এটা অ্যাকশনের দৈর্ঘ্য বরাবর যে মায়োলিন আবরণী থাকে, এবং যে অঞ্চলটি এই মায়োলিন আবরণী বিচ্ছিন্ন অংশ যেটা থাকে না, যে অংশটা, এইটাকে বলবো র্যানভিয়ারের পর্ব। র্যানভিয়ারের পর্ব। তাহলে একটা অ্যাকশনের স্থানে স্থানে কি হয়? যে মায়োলিন আবরণী বিহীন থাকে, তাহলে সেই স্থানটাকে কি বলে? র্যানভিয়ারের পর্ব। নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। আচ্ছা, প্রশ্নটা এখানে। তাহলে জোর কলম বলছে আম, তাহলে জবা কি হবে? তাহলে জবা কি হবে? শাখা কলম। তাহলে এর শাখা কলম দ্বারা বংশবিস্তার সম্ভব, শাখা কলম। পরের প্রশ্ন, মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন? তাহলে কি বলছে? দ্বিসংকর। তাহলে কি হবে? এটা স্বাধীন সঞ্চারণ বা স্বাধীন বিন্যাস সূত্র, স্বাধীন বিন্যাস।
সূত্র। আর এক সংকর জনন থেকে যদি বলি তাহলে সেটা কি হবে, পৃথক ভবন। এছাড়া প্রকটতার সূত্র পাই। পরের প্রশ্ন, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? তাহলে আমরা জানি কি যে কোনো একটা বৈশিষ্ট্যের জন্য যে দুটো অ্যালিল থাকে, একটা হচ্ছে প্রকট আর একটা হচ্ছে প্রচ্ছন্ন। আর সবসময় কি হয়, প্রকট যে বৈশিষ্ট্য আছে সেটা হোমোজাইগাস এটা অবস্থাতেও প্রকাশ পায়, আবার হেটেরোজাইগাস এখানেও প্রকাশ পায়। আর প্রচ্ছন্ন শুধুমাত্র কখন প্রকাশ পায়, সেটা হচ্ছে হোমোজাইগাস। তাহলে এখানে কি বলছে, কেবলমাত্র হোমোজাইগাস অবস্থাতে প্রকাশ পাচ্ছে হিমোফিলিয়া। তাহলে তার প্রধান কারণটা কি হবে? তাহলে প্রধান কারণ হচ্ছে এটা প্রচ্ছন্ন জিন ঘটিত একটা রোগ। তাহলে হিমোফিলিয়া একটা কি, এটা প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। সেক্স ক্রোমোজোমের একটা প্রচ্ছন্ন সেক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। সমসমস্ত অঙ্গ, এটা আজকেই কিছুক্ষণ আগে আলোচনা করলাম কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে। তাহলে সমস্ত অঙ্গ মানে কি, যে যেসব জীবগুলো ছিল একটা বিশেষ জায়গায় ছিল এবং তাদের প্রয়োজনে যে এই জায়গা থেকে তারা অন্য জায়গায় গেল, তাদের প্রয়োজনে এখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো। তাহলে কি দেখতে পাচ্ছি, যে একটা বিন্দু থেকে তারা অপসারণ হয়ে গেল। তাহলে কি বলবো, অপসারী। আর যদি দেখতাম এটা এটা সমসমস্ত, আর যদি সমবৃত্তীয় দেখতাম তাহলে কি হতো, আলাদা আলাদা অঞ্চলের জীব একটা জায়গায় চলে এসছে, তার জন্য তাদের কার্যটা একই রকম হয়ে গেছে। তাহলে কি বলবো, একটা বিন্দুতে যে মিলিত হচ্ছে, তখন কি হবে, অভিসারী। তাহলে সেটা সমবৃত্তীয়। পরের প্রশ্ন দেখব 2.25, নিচের 4টি বিষয়ের মধ্যে একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। তাহলে কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কলকারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য। তাহলে এগুলো কি হবে, যে কোন বিষয়ের অন্তর্গত হবে এখানে, জল দূষণ। সবগুলো জল দূষণের কারণে হচ্ছে। বেশ। পরের প্রশ্ন, স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম লেখো। তাহলে সেটাকে আমরা কি বলবো, JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তাহলে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, যেখানে স্থানীয় মানুষ এবং বন দপ্তর তারা যৌথভাবে কোনো একটা জঙ্গল পুনরুদ্ধার করে। তাহলে এই ছিল আজকের 36টা প্রশ্ন। তো এখানে আজকে আমরা যেগুলো আলোচনা করেছি তার মধ্যে একটা হচ্ছে কি, বহিরাগত প্রজাতি। তাহলে বহিরাগত প্রজাতি হিসাবে যেগুলোর কথা বলা হয়েছিল, এছাড়াও আরেকটা হচ্ছে কি, ওই যে তেলাপিয়া, এটা বলা হয়নি যে এটা কোথা থেকে। তাহলে আজকের কমেন্ট বক্সে যেটা জানাবে যে সেটা কি, যে সেটা হচ্ছে কি, এই যে তেলাপিয়া মাছটা সেটা কোন দেশ থেকে আমদানি করা হয়েছে, অর্থাৎ এটা কোন দেশের স্থানীয় প্রজাতি যেটা থেকে আমাদের এখানে এসেছে।